হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছো। তোমাদেরকে স্বাগতম আরেকটি নতুন ক্লাসে। তো আজ আমরা একটা নতুন অধ্যায়, নতুন নতুন বিষয় আমরা শুরু করতে যাচ্ছি। আমরা এতদিন পদার্থবিজ্ঞান পড়িয়েছি। আমরা পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায় পর্যন্ত শেষ করেছি, একদম অধ্যায় 2 থেকে। আজকে আমরা হচ্ছে রসায়ন পড়বো, ঠিক আছে? আমরা প্রায় 3-4 মাস পড়লাম পদার্থবিজ্ঞান। খুব ঢিলেমি করেছি, আমি অনেক লেজিনেস দিয়েছি, বাট আর্লি জিনিস না। আজকে থেকে আমরা রসায়ন পড়বো, বাট রসায়নের সাথে সাথে আমরা আরেকটা চ্যাপ্টার পড়ার চেষ্টা করবো, আরেকটা বিষয় পড়ার চেষ্টা করবো। আমরা দেখবো যে আমরা কোনো সাবজেক্ট পড়তে পারি কিনা, ঠিক আছে? সো লেটস গো। আমরা এখন হচ্ছে রসায়ন দেখি, যে রসায়ন আমরা অ্যাকচুয়ালি রসায়নে আমি উইক, আমিও রসায়ন ভালোভাবে পারি না, বাট যাই পারি তাই তোমাদেরকে পুরোটা দিয়ে দিব, ঠিক আছে? তো তোমরা অনেকে ডিমান্ড করেছো রসায়নের সবচেয়ে কঠিন অধ্যায়, অর্থাৎ চ্যাপ্টার 11 জৈব রসায়নের যে চ্যাপ্টারটা, অর্থাৎ আমাদের যে জৈব রসায়নের যে চ্যাপ্টারটা আছে, যেটা আমাদের খনিজ সম্পদ ও জীবাশ্ম, এই যে আমাদের একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটা 11th অধ্যায়। কথা কসকে বাল, এত দূরে কথা বলে সব উনা দেব। তো এই আমাদের যে খনিজ সম্পদের জীবাশ্ম, এই যে একটা অধ্যায় আছে আমাদের 11 অধ্যায়, এটা একটা জৈব রসায়ন অধ্যায়, অর্থাৎ এটা জৈব যৌগের অধ্যায়। এন্ড এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ভ্যালুয়েবল, এন্ড ইউ ক্যান সে এটা আমাদের সবচেয়ে কঠিন চ্যাপ্টারও। এটা আমিও উইক, আমিও পারি না, বাট যতটুকু পারি আমি সবটুকু তোমাদের পড়াবো, সবটুকু দিয়ে তোমাদেরকে পড়াবো আজকে, সবটুকু দিয়ে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? সো লেটস গো। আজকে আমরা শুরু করি, খুবই অল্প ক্লাস হবে। আই বিলিভ দ্যাট এই অধ্যায়টা পড়াতে আমার 1 মাস সময় লাগবে। 1 মাস না হলেও 20 দিন সময় তো লাগবে, কারণ এটা অনেক বড় অধ্যায়। অ্যান্ড আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদের পড়াবো, যাই পারি তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? বিলিভ মি। তো সবকিছু বই থেকে পড়াবো, কোনো আজে বাজে কোনো ওয়েবসাইট ওয়েবসাইট বা অনলাইন না। আমি তোমাদের জাস্ট বই থেকে পড়াবো। বইয়ে যা আছে তাই লিখতে হবে। অ্যান্ড বই তো মন্ত্র, ঠিক না? বই ছাড়া তো কোনো কথা নেই। তুমি যদি বইটা ফার্স্ট টু লাস্ট একদম প্রতিটা অক্ষর পড়ে ফেলো, তোমাকে ঠেকাতে পারবে না কেউ। আই বিলিভ তোমাকে কেউ ঠেকাতে পারবে না। তুমি যত বড় পাওয়ারফুল, যত বড় পরীক্ষায় দিয়ে যাও, তোমার এই বই থেকে যা আসবে সেটা তুমি পারবে যদি তুমি বইটা পড়ে ফেলো, কারণ বইয়ের বাইরে এসএসসি লেভেলে কিছুই আসবে না, কিছু না। ওকে, সো লেটস গো। সো এই অধ্যায় একদম প্রথম থেকে শুরু করি আমরা, ঠিক আছে? অধ্যায়ের নাম কি? তো আজকে আমরা পড়তে যাচ্ছি হচ্ছে তোমাদের রসায়ন, এবং রসায়নের আমরা আজকে 11তম অধ্যায় এটা পড়তে যাচ্ছি। আর এটার নাম কি বলো তো? এর নাম হচ্ছে খনিজ সম্পদ। এর নাম হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম। ওকে, ওকে। সো এটাই হচ্ছে আমাদের আজকে অধ্যায়, এটা হচ্ছে আমাদের আজকে চ্যাপ্টার। এটার উপরে আমরা এখন থেকে রিসার্চ করব। আমরা এটাতেই এখন থেকে হচ্ছে সাধনা করব, ঠিক আছে? ওকে, সো আমরা একটা কিছু কিছু ইনফরমেশন যেগুলো আমাদের অ্যাকচুয়ালি খুব বেশি দরকার, আসলে আমাদের এটা অনেক 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 বেশি দরকার। আমি একটা একটা পেজ পেজ যাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? দেখো, তোমাদের বই লেখা আছে এই পৃথিবীর বয়স প্রায় 4.54 বিলিয়ন বছর। এটা পুরনো বই হতে পারে, বাট আমরা তো আর 0.01 বিলিয়ন বছর পার হয়ে যায়নি, ঠিক না? এটা তো অনেক বিশাল সময়। 1 বিলিয়ন বছর বা 1 বিলিয়ন যদি আমি বলি, 1 বিলিয়ন, যেটা তোমরা বলতে পারো যে ডলার হিসাব করতে গেলে এটা হবে তোমাদের 100 কোটি। তার মানে আমাদের এই সৌরজগতের, আমাদের পৃথিবীর, আমাদের এই এই সুন্দর ধরনের বয়স কত বলতো? 4.54 বিলিয়ন। এই সংখ্যা মনে রাখা দরকার, কারণ এটা তোমাদের অনেক কাজে আসবে। বিলিভ মি, এটা তোমাদের 540 কোটি বছর। ইটস নট এক্স্যাক্টলি 454 কোটি বছর, বাট কাইন্ড অফ লাইক দ্যাট। এটা থেকে হয়তো বা কয়েক লাখ বছর এগিয়ে যেতে পারে, এটা থেকে হয়তো বা কয়েক হাজার বছর বেশি হতে পারে, বাট প্রায় সেম টু সেম এরকমই একটা বয়স
আমাদের পৃথিবীর, আমাদের সুন্দর পৃথিবীর বয়সে, ঠিক আছে? ওকে, পৃথিবীর বয়সটা আমরা বেশি কাটাকাটি না করি। আজ থেকে প্রায় 500 থেকে 600 মিলিয়ন বছর আগে এই পৃথিবী ছিল ঘন বন জঙ্গল। এটা আমরা সবাই জানি, কারণ আমরা এখন যে রাস্তাটা দেখি, ধরো না তোমরা যারা মফস্বল এরিয়া থাকো, তোমরা যখন কোনো রাস্তা দিয়ে যাও বা তোমরা যখন কোনো বাড়ির পাশে দিয়ে যাও, মানুষ বলে না যে এইটা আগে জঙ্গল ছিল, এখানে বাঘ আসতো। তো এটা ওরকমই, যে আমাদের পৃথিবী একসময় ঘন বন জঙ্গল ছিল। আস্তে আস্তে আমরা বসবাসের জন্য আমরা যখন আরবানাইজিং করলাম, মানব জাতি যত সভ্য হলো, গাছ তত বেশি কাটলাম, কারণ আমাদের বিল্ডিং বানাতে হবে, আমাদের থাকার জায়গা লাগবে। এটাও একটা ফ্যাক্ট, এন্ড এটাও আমি মনে করি যে তুমি যদি এক্সেসিভ না করো, তাহলে এটাও আমাদের অধিকার, এটা আমাদের রাইটস, কারণ আমাদের থাকতে হবে পৃথিবীতে। আমরা না থাকলে পৃথিবী কাঙাল, যেটা সবচেয়ে বড় কথা। আমরা না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমরা আছি বলেই পৃথিবী বেঁচে আছে, দ্যাটস ফ্যাক্ট, মাথায় রেখাটা। আমি হয়তো অনেক ছোট মানুষ, আমাদের ভুল হতে পারে, বাট আই বিলিভ দ্যাট, এন্ড এটা অনেক প্রুফও আছে। সো 500 থেকে 600 বিলিয়ন বছর আগে পৃথিবী ছিল ঘন বন জঙ্গল, নিচু জলাভূমি আর সাগর মহাসাগরে পরিপূর্ণ ছিল। প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংসপ্রাপ্ত মৃত প্রাণী, উদ্ভিদ, শৈবাল, ছত্রাক নিচু এলাকাগুলোতে জমা হয়েছিল। তার উপর পড়তে থাকলো পলির আস্তরণ, অর্থাৎ এই যে আমাদের প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংসপ্রাপ্ত, ধরো না ডাইনোসরের কথা আমরা চিন্তা করি, আমরা জানি একটা অ্যাস্ট্রোনয়েডের ধাক্কায় পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল, তখন ডাইনোসররা মারা গিয়েছিল। ডাইনোসররা যে মারা গিয়েছিল, ওই ডাইনোসররা যখন মরে গিয়েছে, ওদের তো হাড় কঙ্কাল সব ঠিক ছিল, তো ওইটার উপর আস্তে আস্তে পলির আস্তরণ। তার মানে কি, আমাদের পৃথিবী যেই পলি জমে থাকে, মানে আমাদের পৃথিবী থেকে ধরো না কোনো একটা নদী শুকিয়ে যাচ্ছে, কোনো একটা সাগর শুকিয়ে যাচ্ছে, ওইখান থেকে যে পলি মাটিগুলো বা যে বালিগুলো উড়ে আসে, সেগুলো আস্তে আস্তে একটা আস্তরণ পড়ে যায়। এই যে আমাদের আমাদের যে মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধ বিহার, হ্যাঁ, এগুলো কিন্তু মাটির তল থেকে খোঁড়া। কিভাবে পেলো এটা? মাটির তলে কিভাবে চলে গেল? একটা শহর মাটির তলে কিভাবে চলে যায়, ঠিক না? অ্যামাজন জঙ্গলের ভিতরে একটা শহর মাটির তলে বসে গেছে, কিভাবে হয়েছে এটা? কারণ ওই পলিরাস্তরণ, অর্থাৎ দূর থেকে মাটি এসে এসে এটার উপর পড়েছে, এটার উপর জমা হয়েছে। এই জমা হতে 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 এটা একটা আস্তরণ পড়ে গেছে। আস্তরণ পড়ার ফলে এটা মাটির নিচে চলে গেছে আমার মনে হচ্ছে, বাট আগে মাটির লেভেলে ছিল এতটুকু, এখন সেটা এত বড় হয়ে গেছে, ঠিক না? তো ওটা ওরকম। সো এখন দেখো, এই পড়ে থাকলে পরিরাসন এইভাবে বিলিয়ন মিলিয়ন মিলিয়ন বছর ধরে এই সকল উদ্ভিদ আর প্রাণীর দেহাবশেষের ওপর হাজার হাজার ফুট মাটি বিভিন্ন শিলার আস্তরণ হয়ে গেল। উচ্চচাপ, উচ্চ তাপমাত্রা, মিলিয়ন মিলিয়ন বছর ধরে বিভিন্ন ভৌত আর রাসায়নিক পরিবর্তন ঘটে, কয়লা, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস সৃষ্টি হলো। তার মানে কি হলো, এটা মুছে নি আগে। তার মানে হলো, এই যে মিলিয়ন মিলিয়ন বছর ধরে আমাদের এই যে মৃত প্রাণীগুলোর উপরে কিংবা ধ্বংসস্তূপের উপরে, গাছপালার উপরে এই যে মাটি পড়তে লাগলো, এটা কয়েক ফিট কয়েক মিটার আস্তরণ হয়ে গেল। কয়েক ফিট কয়েক মিটার আস্তরণ হয়ে যাওয়ার পরে আমরা যে এই যে নিচে যে চাপা পড়লো, নিচে চাপা পড়ে গ্যাস সৃষ্টি হলো, সেই গ্যাস থেকে প্রাকৃতিক গ্যাস সৃষ্টি হলো, লিকুইড তৈরি হলো, তারপরে আমাদের পেট্রোলিয়াম তৈরি হলো, এগুলো পুড়ে গিয়ে কয়লা তৈরি হয়ে গেল, ঠিক না? কয়লা তো মাটির ভিতরে থাকে, এগুলো যখন গ্যাস হয়ে নিচে বিস্ফোরণ টিস্ফোরণ হয়ে লাভার সংস্পর্শে এসে এটা পুরো কয়লা হয়ে যায়, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস সৃষ্টি হলো, এদেরকে বলে জীবাশ্ম জ্বালানি। তার মানে আমরা যেটা মাটির তল থেকে পেলাম সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। আজ তারা পুড়ে গিয়ে, তারা ধ্বংস হয়ে গিয়ে, তারা মরে গিয়ে আমাদেরকে তেল দিচ্ছে, গ্যাস দিচ্ছে, কয়লা দিচ্ছে। সেগুলো আমরা মাটির তল থেকে উঠানোর জন্য কোটি কোটি ডলার খরচ করছি, বিলিয়ন্স অফ ডলার খরচ করছি আমরা, এন্ড তারপর সেটা উঠাচ্ছি, তারপর তার জন্য আমরা মারামারি করছি, প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাচ্ছি, সরি, সেটার জন্য আমরা মারামারি করছি, আমরা তার জন্য যা ইচ্ছা তাই করছি, ঠিক না? যুদ্ধ করছি তেলের জন্য, আমাদের তেল দরকার। আজ আমাদের দেশে এত সংকট কেন? গ্যাস, তেলের জন্যই তো, ঠিক না? তো ওরা মরে গিয়ে আমাদেরকে এগুলো দিয়ে গিয়েছে, আর আমরা তার জন্য এখন মারামারি করছি। অনেক, এটা এটা একদম ফিলোসফিক্যাল কথা, এটা অনেক ডিপলি চিন্তা করার ব্যাপার, আমরা চিন্তা যাবো না। যাই হোক, সো তারপর কয়লার মূল উপাদান হলো কার্বন, আর পেট্রোলিয়ামের মূল উপাদান শুধু কার্বন ও হাইড্রোজেন দ্বারা সৃষ্ট যৌগ হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হলো জৈব যৌগ, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিল এসিড, আরো যেই সকল যৌগ আছে, তারা মূলত হাইড্রোকার্বন থেকেই সৃষ্ট। এগুলো নিয়েই এই অধ্যায়ে আলোচনা করা হবে, বুঝে গেল? তার মানে কি হলো, যে কয়লার মূল উপাদান হলো কার্বন,
আমাদের যে কয়লা থাকে সেটা মূল উপাদান কি? কার্বন। আর পেট্রোলিয়ামের মূল উপাদান শুধু কার্বন ও হাইড্রোজেন দ্বারা সৃষ্ট যৌগ হাইড্রোকার্বন। ঠিক আছে, তাহলে হাইড্রোকার্বন হলো জৈব যৌগ। অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড সহ আরো যে সকল জৈব যৌগ আছে তার মূলত হাইড্রোকার্বন থেকে সৃষ্টি। ঠিক আছে, মানে আমাদের যে কয়লা থাকে তার যে জীবাশ্মটা হয় সেটা হচ্ছে কার্বন। মানে কয়লা কালো হয় কারণ কার্বনের জন্য, তো যে কার্বনটা হয়। হুম, আর তার পেট্রোলিয়াম মূল উপাদান কি? হাইড্রোজেন ও কার্বন, এই দুটো মিলে হয় হাইড্রোকার্বন। এখন অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিল যা আছে সবকিছু আমাদের এই হাইড্রোকার্বন থেকেই আসে। আমরা এটা নিয়ে কথা বলবো এই অধ্যায়ে। ওকে, সো প্রথমেই আমাদের যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি। প্রথমে আমাদের কি কন্টেন্ট আসবে? আমাদের কন্টেন্ট আসবে হচ্ছে তোমাদের জীবাশ্ম জ্বালানি। আমাদের কন্টেন্ট আসা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। সো জীবাশ্ম জ্বালানি অর্থাৎ মাটির নিচ থেকে আমরা যে জ্বালানিগুলো উঠাচ্ছি, যেগুলো প্রাকৃতিক ভাবে সৃষ্টি, সেগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তো জীবাশ্ম জ্বালানিগুলো কি? দেখো, এখানে আমরা বহু প্রাচীন কাল ধরে মৃতদেহ এবং ধ্বংসাবশেষ মাটির নিচে গেড়ে যাচ্ছে। উদ্ভিদ যে জিনিসগুলো আছে সেগুলো পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে। শত শত মিলিয়ন বছর আগে প্রাণী এবং উদ্ভিদের ধ্বংসাবশেষ জীবাশ্ম রূপে পাওয়া গেছে। কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম যেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি সেগুলো জীবাশ্ম রূপে মাটির নিচ থেকে পাওয়া যায়। তাই কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। ঠিক শত শত মিলিয়ন বছর আগে এই পৃথিবী ইতিহাসে বিভিন্ন সময় ছিল যখন এই পৃথিবী জুড়ে ছিল ঘন বন জঙ্গল, নিচে জলভূমি আর সমুদ্র, যেখানে ছিল জলজ উদ্ভিদ, ফাইটোপ্লাঙ্কট, পানিতে বসবাসকারী এক ধরনের শৈবাল, ফাইটোপ্লাঙ্কট। তারপর হচ্ছে জুডু প্লাঙ্ক জো প্লাঙ্কটন, যেটা হচ্ছে পানিতে বসবাসকারী এক ধরনের ছোট প্রাণী। বিভিন্ন সময় বড় বড় প্রাকৃতিক বিপর্যয় এই ধরনের উদ্ভিদ প্রাণী মাটি চাপা পড়ে গেছে। সময় বিবর্তনে তার উপর আরো মাটি পড়ে, ধীরে ধীরে এগুলো মাটির গভীরে গভীরে চলে যেতে থাকে। ফলে এর উপরে আহ চাপ ও তাপমাত্রা বাড়তে থাকে। বাইরের অবস্থাতে এগুলোর ক্ষয় ও রাসায়নিক পরিবর্তন ঘটতে থাকে। শত শত মিলিয়ন বছর ধরে তাপ, চাপ আর রাসায়নিক পরিবর্তনের বড় বড় উদ্ভিদ ও প্রাণী থেকে শুরু করে ক্ষুদ্রতম উদ্ভিদ ও প্রাণী, কয়লা, উদ্ভিদ ও প্রাণী পর্যন্ত সকল ধরনের উদ্ভিদ ও প্রাণী থেকে জীবাশ্ম জ্বালানির সৃষ্টি হয়েছে। বড় বড় উদ্ভিদ থেকে কয়লা আর ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন ও মৃত প্রাণীর দেহাবশেষ থেকে পেট্রোলিয়ামের সৃষ্টি হয়েছে। এই পরিবর্তনের অব্যাহত থাকায় পেট্রোলিয়াম আরো পরিবর্তিত হয়ে হয়ে প্রাকৃতিক গ্যাস সৃষ্টি করেছে। তাই কোথাও কোথাও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস একই সাথেই থাকে। যেমন বাংলাদেশের হরিপুর গ্যাস ক্ষেত্রে, হ্যাঁ, হরিপুর গ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের পেট্রোলিয়ামও পাওয়া গেছে। প্রাকৃতিক যে গ্যাসের সাথে সেখানে পেট্রোলিয়ামও পাওয়া যাচ্ছে। বাট আমাদের ক্ষমতা নেই ওটা তোলার, পেট্রোল মাটির নিচে আছে। ঠিক আছে, এই জীবাশ্ম জ্বালানির মূল উৎস জীবদেহ। তাই এই সকল জ্বালানির মূল উপাদান কার্বন ও কার্বনের যৌগ। আমি জানি না হরিপুর থেকে তোলা হয়েছে কিনা, বাট আমি যেটা জানি যে অনেক জায়গায় আমাদের তেল আছে, বাট সেটা আমরা তুলতে পারি না, কারণ আমরা অক্ষম। যাই হোক, সো এটাই তো যে ওই যে বড় বড় উদ্ভিদ, বড় বড় প্রাণীগুলো, মৃতদেহ উদ্ভিদগুলো, ছোট ছোট প্রাণীর মৃতদেহ, যেগুলো হচ্ছে মাটির নিচে চাপা পড়ে গেছে। মাটির নিচে চাপা পড়ার ফলে এর উপর চাপ ও তাপমাত্রা বেড়ে গেছে। এখন মাটির নিচে চাপা পড়ার পরে এদের উপর যখন চাপ তাপমাত্রা বেড়ে গেছে, তখন এই চাপ তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে এদের ভিতরে রাসায়নিক পরিবর্তন ঘটেছে। সেই রাসায়নিক পরিবর্তন ঘটার ফলেই তো আমরা প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম এগুলো পাচ্ছি, ঠিক না? সো দ্যাটস অল। এর বেশি আমাদের আর তেমন কিছু জানার নাই। এখন আমরা জানবো আমাদের যে প্রাকৃতিক জীবাশ্ম জ্বালানিগুলো এগুলো কিরকম। প্রাকৃতিক গ্যাস, তারপরে পেট্রোলিয়াম, হ্যাঁ, তারপরে পেট্রোলিয়াম থেকে পৃথকীকরণ করা হয়। আমরা চলো এখন সেগুলো জানি। তো প্রথমে আসে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানগুলো হলো মিথেন। এছাড়া প্রাকৃতিক গ্যাসে থাকে ইথেন, প্রোপেন, বিউটেন ও আইসোবিউটেন এবং পেন্টেন। ঠিক আছে, মানে একটা প্রাকৃতিক গ্যাস জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে আমরা প্রাকৃতিক গ্যাস পাই। প্রাকৃতিক গ্যাস আমাদের একটা জীবাশ্ম জ্বালানি, কারণ এটা তো আমাদের একটা জীবাশ্ম জ্বালানি না, প্রাকৃতিক গ্যাস। তো প্রাকৃতিক গ্যাসে আমরা কি কি পাই? আমরা পাই হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন এবং পেন্টেন। আমরা পাই মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, বিউটেন, আইসোবিউটেন
আইসোবিউটেন। আমরা পাই হচ্ছে পেন্টেন, আমরা পাই পেন্টেন। এখন এগুলোর পার্সেন্টেজ আছে যে এই প্রাকৃতিক গ্যাসের ভিতরে এরা কত পার্সেন্ট থাকে, ঠিক আছে? আমার যতটুকু জানা মিথেন থেকে 80%, ইথেন মেবি 7% থাকার কথা, ইথেন মেবি 7% থাকার কথা, প্রোপেন 6%, প্রোপেন 6% থাকার কথা, এটা 4% থাকার কথা, এরা দুইজন মিলে 4% থাকবে, এরা 4%, কারণ এটা বিউটেন একই সাথে, এরা 4%, আর পেন্টেন থাকতে পারে তোমাদের হচ্ছে 3%। সেই হচ্ছে ইনফরমেশন গুলো তোমাদের দেওয়া আছে। সো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন। মিথেন একটা জিনিস মাথায় রাখো, দেখো মিথেন একটা কার্বন তাই মিথেন, ইথেন দুইটা কার্বন তাই ইথেন, প্রোপেন তিনটা কার্বন তাই তিনটা। এবার দেখো তোমরা রিলেট করতে পারবা, চারটা কার্বন তাই বিউটেন মানে 4 বিউটেন। আইসোবিউটেন মানে কি, চারটা কার্বন শিথিল আছে মানে হাইড্রোজেনের চারটা, কার্বনের চারটা। পেন্টেন মানে কি, পাঁচটা কার্বন মানে পাঁচটা দিয়ে আমরা পেনটা বোঝাই, বিউটেন। সো আমরা কিন্তু এখানে রিলেট করতে পারছি যে এটা একটা কার্বন, এটা দুই কার্বন, এটা তিনটা কার্বন, এটা চারটা কার্বন, এটা পাঁচটা কার্বন। এখনো তো কিছু বোঝা নাই, আমরা জাস্ট বুঝলাম যে প্রাকৃতিক গ্যাসে কোন কোন উপাদান থাকে, কত পার্সেন্ট থাকে, তাদের কন্ট্রিবিউশনটা কত বড়, আমরা এতটুকু বুঝলাম আজকে, ঠিক আছে? তো এইবার আসো পেট্রোলিয়ামের উপাদান সমূহ এবং তাদের পৃথকীকরণ। আমরা ঠিক এতটুকু বুঝে গেছি আমরা, ঠিক আছে? ওকে, আমরা এতটুকু বুঝে গেছি। সো আমরা জীবাশ্ম জ্বালানি এটা মুছে ফেলি, কারণ আমাদের এখানে লিখতে হতে পারে। ওকে ওকে, লেটস ডু দ্যাট। ওকে, গো অ্যাহেড। চলো আমরা এখন আগাই। আজকের ক্লাসটা একটু ছোট হবে, এত ছোট না আবার মোটামুটি হবে, কারণ হচ্ছে যে আমরা তো হচ্ছে যে গ্যাসগুলো, প্রাকৃতিক গ্যাসগুলো, বা আমরা তো এখন হচ্ছে পেট্রোলিয়াম উপাদান নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। তো সেই ক্ষেত্রে আজকের ক্লাসে তো ডিপলি আমরা যাবো না, আমরা নেক্সট ক্লাসে ডিপলি যাবো। তারপরের ক্লাসে আমরা অন্য একটা সাবজেক্ট ধরবো, তারপর আবার রসায়ন ধরবো, আবার অন্য একটা সাবজেক্ট, আবার রসায়ন, আবার সেই সাবজেক্ট, আবার রসায়ন, এইভাবে চলবো আমরা। তাহলে কি হবে, আমি প্রতিদিন তোমাদের সামনে আসতে পারবো, প্রতিদিন তোমাদেরকে কন্টেন্ট দিতে পারবো, তোমাদের সাপোর্টটা বেশি পাবো, তোমরাও ক্লাস দেখবে, তোমাদের উপকার বেশি হবে এবং তোমরা ভালো কন্টেন্ট পাবে, প্রমিস। যেহেতু পদার্থবিজ্ঞান অনেকদিন পড়েছি, আপাতত পদার্থবিজ্ঞান অফ থাক 1-1 মাস, সমস্যা নেই, যা আছে পড়ায় ফেলতে পারবো, নট টেনশন। ওকে, পেট্রোলিয়াম উপাদান সমূহ তাদের পৃথকীকরণ। পেট্রোলিয়াম, যে পেট্রোলিয়াম জিনিসটা আছে সেটা কি এটা বুঝতে হবে আমাদেরকে। পেট্রোলিয়াম হচ্ছে একটা তেলের নাম, মানে একটা তেলের নাম কি, সরি, পেট্রোলিয়াম হচ্ছে মাটির নিচ থেকে আমরা যেই কাঁচা তেলটা পাই, সোজা বাংলা ভাষা বলছি, মাটির নিচ থেকে আমরা যে কাঁচা তেলটা পাই সেটা হচ্ছে পেট্রোলিয়াম। এখন বলবো কাঁচা তেল কি আবার? কাঁচা তেল হচ্ছে ওই যে আমাদের যে ছোট ছোট এই যে এইগুলো, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুওপ্ল্যাঙ্কটন, অমৃত যে ছোট প্রাণীগুলো বা বড় প্রাণীগুলো আছে, এদের দেহাবশেষের চাপ ও তাপমাত্রার রাসায়নিক পরিবর্তনের ফলে কি হয়েছে, এরা পেট্রোলিয়ামে পরিবর্তন হয়ে গেছে, পেট্রোলিয়াম হয়ে গেছে। না, এরা জ্বলে গলে ঝলসে রাসায়নিক পরিবর্তন হয়, এরা এখন হচ্ছে পেট্রোলিয়াম পরিবর্তন হয়ে গেছে। পেট্রোলিয়াম সাধারণত মাটির 5000 ফুট বা তার চেয়েও গভীরে শিলা স্তরের মধ্যে পাওয়া যায়, যেখানে আমাদের ম্যাগমা ব্লক বা শিলা স্তর, শিলা পাওয়া যায়। যারা মাইনক্রাফট খেলেছে তারা রিলেট করতে পারবে ম্যাগমা কাকে বলে, আমার এখন মাইনক্রাফট চলছে। যাক, ম্যাগমা মানে যেটা হচ্ছে শিলা, ঠিক আছে, মানে যেটা যেটা যেটার সাথে লাভা সংশ্লিষ্ট থাকে, এরকম ব্লক যেটা শিলা, লাভা, হ্যাঁ, হচ্ছে ম্যাগমা। সো ওইটার যে জায়গাটা, ওইখানের ওটার সাথে ওটা প্রায় পাশাপাশি আমরা হচ্ছে পেট্রোলিয়াম দেখতে পাই। মানে এটা যদি আমাদের ম্যাগমা হয়, আমরা এখানে পেট্রোলিয়াম পাবো, এটা আমাদের ভূগর্ভস্থ হলে। তাই এটাকে বের করার জন্য আমাদের এত প্রচেষ্টা হয়, যেটা উন্নত দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্য আছে, এবং মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি তেল পাওয়া যায়। তার কারণ হচ্ছে যে মধ্যপ্রাচ্যে আমাদের যে পেট্রোলিয়াম গুলো ছিল, মধ্যপ্রাচ্যে এদিকে বালি বালি, ঠিক না? তার কারণ হচ্ছে
এইখানে পলি যে মাটিগুলো, হ্যাঁ পলিমার যে মাটি পলিগুলো ছিল, যেগুলো হচ্ছে সমুদ্র শুকিয়ে নদী শুকিয়ে উড়ে এসেছে, সেগুলো বেশি, তাই এটা মরুভূমি হয়ে গেছে। এটা মরুভূমি হওয়ার ফলেই এটা নিচে একসময় সবুজে সারণ, সবুজে আচ্ছরণ ছিল, সবুজে বিচ্ছরণ ছিল, সবুজের একদম বিছানা ছিল, এখানে ক্ষেত ছিল। তো সেই সবুজে থাকার ফলে, মানে জঙ্গল থাকার ফলে, বন জঙ্গল থাকার ফলে আমরা এটা পাচ্ছি। আমরা ওটার নিচে যে প্রাণী বা যেই উদ্ভিদ সেটা বেশি ছিল, তাই ওরা যখন মাটির নিচে চলে গেছে তখন চাপ তাপ বেড়ে গেছে। চাপটা বেড়ে যাওয়ার ফলে রাসায়নিক পরিবর্তন করেছে, এবং রাসায়নিক পরিবর্তন করার ফলে ওদের নিচে আমরা তেল বেশি পাচ্ছি। ঠিক আছে, আমরা পেট্রোলিয়ামটা বেশি পাচ্ছি, এবং প্রাকৃতিক গ্যাসও এখানে আমরা বেশি পাচ্ছি। প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় ভান্ডার হচ্ছে কাজাখস্তান। তেলেরটা আমি জানি না, বাট তেলেরটা আমি ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা হয়তো বা সবচেয়ে বেশি তেল উৎপাদন, যাদের ভূগর্ভস্থ সবচেয়ে বেশি তেল মজুদ আছে, সেটা হচ্ছে ভেনেজুয়েলা। অ্যান্ড কাজাখস্তানের হচ্ছে সবচেয়ে বেশি গ্যাস আছে পৃথিবীতে। এটা আমার ধারণা, আমি এখন বাকি জানি না। অ্যান্ড আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের, সবচেয়ে বেশি গোল্ড মানে স্বর্ণ কোনো দেশের নিচে যেটা আছে, মানে ভূগর্ভস্থ, সেটা হচ্ছে মেবি তোমাদের অ্যালজেরিয়া। অ্যালজেরিয়ার নিচে সবচেয়ে বেশি স্বর্ণ আছে। হাইবার যদি হোক, যেভাবে হোক, অ্যালজেরিয়া আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় রাষ্ট্র। ঠিক আছে, অ্যান্ড যদি তোমরা এইভাবে বলো যে রিজার্ভে সবচেয়ে বেশি গোল্ড কোথায় আছে, দ্যাটস অ্যাবসলিউটলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। সো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সবচেয়ে বেশি গোল্ড রিজার্ভে আছে ভল্টে, বাট ভূগর্ভস্থ মানে যেটা খনিজ সবচেয়ে বেশি অ্যালজেরিয়াতে আছে। ঠিক আছে, বাট তাদের তাদের টাকা পয়সা নেই, তারা তুলতে পারে না, তারা বড় লোক হতে পারে না। ইউরোপিয়ান অ্যান্ড আমেরিকানরা এসে তাদের থেকে এগুলো নিয়ে চলে যায়। সো এইগুলো কিন্তু আমাদের জানা দরকার, এটা জিকে জেনারেল নলেজ, এগুলো না জানলে কিন্তু হবে না আমাদের। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তোমার হলো ভূ রাজনৈতিক ব্যাপার সেটা, এটা জানা মানব জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন তুমি পড়ালেখা পারো না করো, এই যোগাযোজন পারো বা না করো, ওইটা জানা বেশি ইম্পর্টেন্ট, ওটা কাজে লাগে। চলো, সো এখন পেট্রোলিয়াম সাধারণত 5,000 ফুট বা তার চেয়েও নিচে শিলার গভীর স্তরে পাওয়া যায় হচ্ছে পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামের সাথে অনেক সময় প্রাকৃতিক গ্যাস থাকে, যা পেট্রোলিয়ামের উপরভাগে চাপ প্রয়োগ করে। কূপ খনন করা হলে এই প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামকে ভূপৃষ্ঠের উপরিভাগে উঠে আসতে সাহায্য করে। যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল বলে, যেটা ওই যে তোমরা দেখো না বড় বড় মেশিন যে উঠায়, হুম, বড় বড় মেশিন গুলো যে উঠায়, ওইগুলো হচ্ছে ক্রুড অয়েল, বা আমাদের যেটা অপরিশোধিত তেল বলি আমরা, যেটাকে আমরা মূলত আহ আমরা এখন পেট্রোলিয়াম বলছি। ঠিক আছে, যেটাকে আমরা এখন হচ্ছে পেট্রোলিয়াম বলছি, সেটা হচ্ছে আমাদের অপরিশোধিত তেল, বা আমাদের হচ্ছে ক্রুড অয়েল, এটাই পেট্রোলিয়াম। তো কি বললাম, পেট্রোলিয়ামের উপরে আমাদের একটা গ্যাস থাকে, একটা প্রাকৃতিক গ্যাস থাকে, সেই প্রাকৃতিক গ্যাস এটা চাপ সৃষ্টি করে ওটার উপর। আমরা যখন হচ্ছে তোমরা দেখবে যে হুড় করে বেরিয়ে আসে তেল পাওয়া গেলে, কারণ কি, ওই যে গ্যাস থাকে নিচে, আমরা যখন এখানে গিয়ে ফুটা করে দিই, তখন গ্যাস একদম তেল সহ উচ্চতা উঠতে পারে। গ্যাস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর যে হোক, গ্যাসই সব করে। যাই হোক, সো এই অপরিশোধিত তেল অস্বচ্ছ, কখনো সালফার, কখনো কোনো কিছু কিছু যোগ থাকার কারণে দুর্গন্ধযুক্ত হয়। ঠিক আছে, এটার সাথে কি হয়, কখনো কখনো সালফার কিছু এবং কিছু কিছু যৌগ যুক্ত থাকার ফলে এগুলো হচ্ছে দুর্গন্ধযুক্ত হয় আমাদের ক্রুড অয়েল গুলো। এবং আমাদের এই ক্রুড অয়েল গুলো, হ্যাঁ, আমাদের এই ক্রুড অয়েল গুলো হচ্ছে মানে মাটির নিচে থাকার ফলে এটার সাথে অনেক কিছুর মৃতদেহ ছিল, মৃতদেহ করে এসেছে, ঠিক না, তাই এটা দুর্গন্ধযুক্ত হয়। এটাকে আমরা তেল পরিশোধ করি, তারপর এত সুন্দর গন্ধ বেরোয়, সেটা আমার এটা, আমি এই গন্ধের ফ্যান। ঠিক আছে, এটা বলতে লজ্জা করে মানুষের সামনে, বাট যে গাড়ির যে ধোঁয়ার গন্ধ, বিশেষ করে বটবডি তোমরা চলো বা টেম্পু যাই বলো, সিএনজি, এটা যে ধোঁয়ার গন্ধ হয় বা কেরোসিনের ধোঁয়ার গন্ধ খুব ভালো লাগে। বাট এটাই যখন ক্রুড অয়েল থাকে, বিচ্ছিরি গন্ধ বেরোয়। ঠিক আছে, ক্রুড অয়েল কিন্তু প্রচুর ঘন থাকে, প্রচুর একদম কালো কুচকুচে, অ্যান্ড তুমি হাতে নিলে হাত পরিষ্কার হবেই না। তারপর এটাকে আমরা যখন পরিশোধিত করি, তার থেকেই আমরা এই ডিজেল তৈরি করি, আফটেন তৈরি করি, আমরা হচ্ছে
বিভিন্ন ধরনের আমাদের যে কেরোসিন হয় সেটা তৈরি করি, রাস্তার পিচ তৈরি করি, গ্যাস তৈরি করি, এগুলো তৈরি করি। যাক, সো মূলত হাইড্রোকার্বনের এই পেট্রোলিয়াম মূলত বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ এবং সরাসরি ব্যবহার উপযোগী নয়। এই অপরিশোধিত তেল আংশিক পাতন পদ্ধতিকে পূর্ণাঙ্কের উপর ভিত্তি করে পৃথক করা হয়। আংশিক পাতন কি, এখন একটা চিত্র আঁকবো আমরা, আজকে না, কারণ আজকে আমি তোমাদেরকে বলেছি ক্লাসটা ছোট হবে, ক্লাস অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক আছে। আমি আজকে খুবই কম পড়িয়েছি, আমি জানি, আমি তোমাদের কিছু লেখাই নেই, জাস্ট বকবক করেছি। আমি তোমাদেরকে আজকে যে মেন ইম্পর্টেন্ট তোমাদের যেটাকে মাথায় রাখতে হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, তোমরা কি মনে রাখবে? সর্বপ্রথম মনে রাখবে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসে কি কি ছিল মনে করো একটু? আমাদের মিথেন ছিল, আমাদের ইথেন ছিল, আমাদের প্রোপেন ছিল, আমাদের বিউটেন ছিল, আমাদের আইসোবিউটেন ছিল, আমাদের কি ছিল? পেন্টেন ছিল। এখন এদের পার্সেন্টেজ কত? 7%। প্রোপেনের পার্সেন্টেজ কত ছিল? এই দুটো হচ্ছে তোমাদের 4%, এটা হচ্ছে তোমাদের 3%। সো এবার দেখো, আমি প্রবলেমটা ভুলে গেছি, তো এবার দেখো আমি এখান থেকে হিসাব করলে বের হয়ে যাবে আপনার কয় পার্সেন্ট ছিল না ছিল। দেখো স্যার, দেখো তো, 7 7 14 6%। দেখলে, সব জানলে একটা না জানলে হয়। তো এটা তোমরা মনে রাখবে, এটা মাস্ট। তারপর মনে রাখবে যে আমাদের যে পেট্রোলিয়ামটা ছিল বা জীবাশ্ম জ্বালানির যে পেট্রোলিয়ামটা, সেটা মাটির 5000 ফুট, 5000 ফুট গভীরে পাওয়া যায়। 5000 ফিট গভীরে এটা আমরা পাই, ঠিক আছে। তারপরে তোমরা একটা জিনিস মনে রাখবা যে বড় বড় উদ্ভিদ থেকে কয়লা, বড় বড় যে উদ্ভিদগুলো ছিল সেটা থেকে কি হয়েছে? কয়লা হয়েছে। বড় বড় উদ্ভিদ থেকে কয়লা। এবং 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 বড় বড় উদ্ভিদ থেকে তো কয়লা বুঝলাম, এবং ছোট এবং বড় মৃত প্রাণীগুলো থেকে আমরা কি পেয়েছি? পেট্রোলিয়াম বা জীবাশ্ম জ্বালানি, যেটাই হলো কি পাই? প্রাণী থেকে জীবাশ্ম জীবাশ্ম থেকে পেট্রোলিয়াম সৃষ্টি হয়েছে। সেগুলো কি? ফাইটো ফাইটো ফাইটোপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্লাং ফাইটোপ্ল্যাঙ্কটন, বানানো হয়নি, বানানো হয়নি, বানানো হবে এরকম। ফাইটোপ্ল্যাঙ্কটন, ঠিক আছে। তারপর আছে একটা জুওপ্ল্যাঙ্কটন। এবং মৃত প্রাণী দেহাবশেষ থেকে আমরা কি পেয়েছি? পেট্রোলিয়াম পেয়েছি। এটা থেকে আমরা কি পেয়েছি? পেট্রোলিয়াম। সো আমরা এতটুকু পড়েছি আজকে। এই জিনিসগুলো তোমরা মাথায় রাখো, এই জিনিসগুলো তোমরা মাথায় রাখো। পৃথিবীর বয়সটা মাথায় রাখতে পারো, বিলিয়ন বছর বা 454 কোটি বছর। একটা টিপস দিয়ে রাখি তোমাদেরকে, সো তোমরা এগুলো হচ্ছে মনে রাখবে, মাথায় রাখবা, ঠিক আছে। কখনো বিলিয়নকে টাকার সাথে হিসাব করতে যাবে না, যে এইখানে আমি 454 কোটি লিখেছি, বাট আমি এটা দেখেছি অ্যাকচুয়ালি তারা যে কি গেম নিয়ে চলে বুঝি না। তারা 4.54 বিলিয়ন মানে মনে করে 454 কোটি টাকা। যদি তারা $4 বিলিয়ন দেখে তারা মনে করে 400 কোটি টাকা। এটা ডাইরেক্ট মূর্খতার পরিচয়, এটা দিবে না। $400 বিলিয়ন মানে কত জানো? এখন টাকার রেট মেবি 122 টাকা $1। তো সেই ক্ষেত্রে
এখানে কত হবে জানো তোমরা? এখানে হবে তোমাদের প্রায় 4,880 কোটি টাকা। 4,000 সরি 40,000 48,000 48,880 কোটি টাকা, এরকম হতে পারে। টাকার উপর নির্ভর করে। ডলার টাকা তো সবসময়, ডলার মান তো ঠিক থাকে না, ডলার মানের উপর নির্ভর করে। এটা যেটা হিসাব করেছি, এটা ডলার টু ডলার হিসাব করেছি, যেটা আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবার হিসাব হয়, যেটা ইন্টারন্যাশনাল হিসাব হয়। বিলিয়নকে আমরা কোটিতে রূপান্তরিত করেছি ডলারের হিসাবে, ডলার হিসাবে। এটাকে তোমরা যদি ইংরেজিতে পড়তে চাও, কোটি লেখা যাবে না, এটাকে পড়তে হবে তোমাদের 454 লক্ষ বছর, সরি 400, এটাকে পড়তে হবে ঠিক এইভাবে, এটা তো কোটি। সো এখানে তোমরা হচ্ছে এরকম এত লক্ষ, বা এত লক্ষ না, এত লক্ষ না, এত লক্ষ না, এত থাউজেন্ড। এখানে আমরা পড়বো হচ্ছে কত, এটাকেও তোমরা পারে যে এটা পড়তে পারবে না, তোমরা এটা পড়তে হবে কি জানো, খুব কমপ্লেক্স একটা নাম্বার। যাই হোক, এই কমপ্লেক্স নাম্বার তারা পড়ে না, আমি তো জাস্ট দেখাইলাম। ওই থাউজেন্ড থাউজেন্ড তারা পড়ে না, তারা জাস্ট বিলিয়ন হিসাব করে। বাট বিলিয়ন কিন্তু টাকার সাথে গোলাবা না, এটা ডলার টু ডলার হিসাব, এটা ডলার টু ডলার হিসাব, এটা ইউনাইটেড স্টেটস, এটা ইন্টারন্যাশনাল হিসাব। ডলার টু টাকা হিসাব অন্য জিনিস, এটা এক না, এটা সাধারণ জ্ঞান, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, তুমি এই জিনিসগুলো মাথায় রাখো, আজকে তাই হবে। আমরা আস্তে আস্তে এগোবো, আগাবো, কারণ এটা খুব ডিপ একটা চ্যাপ্টার, অনেক বিশাল একটা চ্যাপ্টার, এবং এখানে অনেক 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 কিছু জানার আছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই জিনিসগুলো তোমরা হচ্ছে ডাইরেক্ট স্ক্রিনশট নিয়ে রাখো। আমরা যখন খুব বড় হয়ে যাব, তখন আমরা পিডিএফ দিব। আমরা যখন খুব বড় হয়ে যাব, তখন আমরা পিডিএফ দিব, এখন আমরা দিতে পারবো না। তো সবাইকে এখনকার মতো থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। গুড বাই।